সচিবালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক। সভাপতিত্ব করেছেন প্রধান উপদেষ্টা। গণহত্যার অভিযোগে গ্রেপ্তার ৮ সেনা ও পুলিশ কর্মকর্তাকে কারাগারে প্রেরণ। ১৯ ডিসেম্বরের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ ট্রাইব্যুনালের। এবং বঙ্গভবনের সন্ধ্যায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবে নির্বাচন কমিশন গঠনের অনুসন্ধান কমিটি। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। সচিবালয়ে প্রথমবারের মতো উপদেষ্টা পরিষদের বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টাকে সচিবালয়ে অভ্যর্থনা জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর আজই প্রথম সচিবালয়ে অফিস করেছেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার সচিবালয়ে আসাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সচিবালয় সহ আশপাশের এলাকাতেও রয়েছে এই নিরাপত্তা। আজকে উপদেষ্টা, সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের গাড়ি ছাড়া প্রবেশ করতে দেওয়া হচ্ছে না অন্য কোনো গাড়ি। এদিন দর্শনার্থী প্রবেশ সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার অভিযোগে মানবতা বিরোধী অপরাধের এক মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান সহ ৮ সাবেক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকালে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা ৪৬ জনের মধ্যে এই ৮ জনকে দ্বিতীয়বারের মতো মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বিচার করতে ট্রাইব্যুনালে তোলা হয়। যাদেরকে হাজির করা হয়েছে তারা হলেন সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন, যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান, এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল কাফি, মিরপুরের সাবেক ডিসি মোহাম্মদ জসিমউদ্দিন মোল্লা, সাবেক অতিরিক্ত সুপার মোহাম্মদ শাহিদুল ইসলাম, গুলশান থানার সাবেক ওসি মোহাম্মদ মাজহারুল হক, ঢাকা উত্তর ডিবির সাবেক পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেন। আগামী ১৯ ডিসেম্বরের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে আজ সন্ধ্যায় সৌজন্য সাক্ষাৎ করবে নির্বাচন কমিশন গঠনের জন্য নবনিযুক্ত ৬ সদস্যের অনুসন্ধান কমিটি। সন্ধ্যা ৬টায় এই সাক্ষাৎ হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগ আইন ২০২২-এর ধারা ৩ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়ার জন্য আইনে বর্ণিত যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের নাম সুপারিশ করার লক্ষ্যে এই অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী কমিটির সভাপতি। অনুসন্ধান কমিটির বিষয়ে গত ৩১ অক্টোবর মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬০তম জন্মদিন আজ। ১৯৬৫ সালের এই দিনে জন্মগ্রহণ করেন তিনি। তারেক রহমানের জন্মদিন উপলক্ষে দেশব্যাপী দলের নেতাকর্মীরা জমকালো অনুষ্ঠান উদযাপনের পরিকল্পনা করলেও এবার দলের পক্ষ থেকে তা না করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। ১১ নভেম্বর এই বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে দলের পক্ষ থেকে নেতাকর্মীদের জন্মদিন উদযাপন না করার জন্য বলা হয়েছে। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির সই করা ওই বিবৃতিতে সংগঠনের সব ইউনিটের নেতাকর্মীদের জানানো হয় তারেক রহমানের জন্মদিন নিয়ে কোনো অনুষ্ঠান হবে না। এর ব্যত্যয় হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়।
যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। কিশোরগঞ্জের কটিয়াদীতে যানবাহনের অব্যবহৃত টায়ার পুড়িয়ে তৈরি করা হচ্ছে জ্বালানি তেল, আর এতে হুমকির মুখে পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য। দূষিত ধোঁয়ার কারণে নানা রোগে আক্রান্ত হচ্ছে স্থানীয়রা। প্রতিষ্ঠানের বয়স ৩ বছর অতিবাহিত হলেও নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। কটিয়াদী থেকে প্রতিনিধি আরমান মিয়ার পাঠানো তথ্যছবিতে বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিদা হক। কিশোরগঞ্জের কটিয়াদীতে যানবাহনের অব্যবহৃত টায়ার পুড়িয়ে তৈরি করা হচ্ছে জ্বালানি তেল। কারখানাটি সড়কের পাশে হওয়ায় দূষিত ধোঁয়ায় অস্বস্তিতে পড়তে হচ্ছে বিভিন্ন যানবাহনের চালক, যাত্রী ও স্থানীয়দের। স্থানীয়রা বলছেন, টায়ার পোড়ানোর ধোঁয়া বাতাসের সঙ্গে মিশে নানা রোগে আক্রান্ত হচ্ছেন তারা। আমরা স্কুলে আসি, এখান থেকে টায়ারের ব্যাকটেরিয়া, এখানে গন্ধ আছে অনেক, তো আসলে মাথা ঘুরাই, ক্লাস করতে পারি না ভালোভাবে। স্কুল থেকে আমরা বাড়িতে গিয়ে স্কুলে আই, পরে আবার বমি টমি হয়, মানে গন্ধ টন্ধ লাগে, এখান থেকে আয় পড়াশোনা করতে পারি না। আমাদের যে ছোট ছেলে মেয়েরা আছে কলেজে পড়ে বা হাই স্কুলে পড়ে, মাধ্যমিক বিদ্যালয়ে বা প্রাথমিক বিদ্যালয়ে, কলেজ যাই বলেন না কেন, এখানকার দিয়ে যাওয়া আসার সময় যে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয় ওদের ভিতরে, যেটা পরিবেশ বান্ধব মনে করি না আমি। তবে নিজের প্রতিষ্ঠানের সপক্ষে যুক্তি দিলেন কারখানা মালিক। পরিবেশের বলতে কি, এত তো নির্দিষ্ট কোনো এই যে করেন তখন আমরা পারমিশন দিব। এখন একটা কাজ করাই, তারপরে আবার একটা করে আর একটা করে। বিসিক শিল্প নগরী না ছাড়াও তো হয়। আমরা শিল্প ছাড়া আপনি মনে করেন একটা বিস্কিট ফ্যাক্টরি করতে হবে, আপনি বিসিকে যাবেন। আমাদের কিছু ওয়েস্টেজ ওয়াটার আছে, এগুলো আমি এখন ট্যাঙ্কিতে রেখে এটাকে ব্লিচিং, তারপরে এই চুন, এগুলো ইয়ে করে আমরা রিউজ করে ফেলি। এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন এই কর্মকর্তা। এর মাধ্যমে জানলাম যে আজকে এই ধরনের আমাদের কটিয়াদীর মানিকখালীতে কিছু ফ্যাক্টরি রয়েছে। সেই ফ্যাক্টরি করতে গেলে তো অবশ্যই আমরা জানি যে পরিবেশের ছাড়পত্র সহ বিভিন্ন দপ্তরের প্রয়োজনীয় ছাড়পত্রের যে প্রয়োজন হয়। তো আপনারা যেহেতু বক্তব্য দিয়েছেন, আমরা এটা সরজমিনে দেখব, যদি এখানে প্রয়োজনীয় কাগজপত্র বা কোনো ঘাটতি থাকে তাহলে অবশ্যই প্রয়োজনীয় যে আইনি বিধান আছে সেই অনুযায়ী ব্যবস্থা নেব। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় টায়ার কারখানা বন্ধে স্থানীয় প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন। দর্শক, ফেনী সফরে আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা এই বিষয়ে বিস্তারিত জানতে চলে যাচ্ছি আমাদের সহকর্মী সৈয়দ কামালের কাছে। কামাল, আমাদেরকে জানান যে আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফেনীতে কি কর্মসূচিতে অংশ নেবেন? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে ফেনীর যেখানে বেগম খালেদা জিয়া, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আসনে এটি, এখানে উনি 3বারের প্রধানমন্ত্রী এবং 1বারের বিরোধী দলীয় নেত্রী ছিলেন। আজকে মির্জা ফখরুল ইসলাম এখানে আজকে প্রথমে উনি ফুলগাজী দিতে যাবেন। এখানে শিক্ষার্থীদের মাঝে কিছু বই বিতরণ করবেন। এরপর বন্যা কবলিত কিছু মানুষের ঢেউটিন এবং আপনার নগদ অর্থ দেওয়া হবে এরপরে উনি আজ বিকাল 3টায় উনি ওনার জাতীয় উপলক্ষে বক্তব্য রাখবেন। এটা ওনার সাংগঠনিক একটি কথা। এক আসন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্জারামপুর উপজেলায় বিএনপির সম্মেলন ঘিরে সৃষ্ট উত্তেজনায় 144 ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার রাতে এক আদেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল মনসুর এই নিষেধাজ্ঞা জারি করেন। তিনি জানান, 19 নভেম্বর সন্ধ্যা হতে 21 নভেম্বর সন্ধ্যা পর্যন্ত বাঞ্জারামপুর সরকারি SM মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ ও এর আশপাশের এলাকায় 144 ধারা জারি করা হয়েছে। ফৌজদারি কার্যবিধি 1898 এর 144 ধারার বিধান মোতাবেক এই আদেশ জারি করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার আদেশে বলা হয়, আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একাংশ ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্জারামপুর উপজেলার
বাঞ্জারামপুর সরকারি SM মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলন করার প্রস্তুতি গ্রহণ করেছে। বিএনপির আরেকটি অংশ একই স্থানে একই সময়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা আয়োজনের প্রস্তুতি গ্রহণ করেছে। তবে কোনো পক্ষকেই সম্মেলন বা আলোচনা সভা করার অনুমতি দেওয়া হয়নি। নারায়ণগঞ্জের রূপগঞ্জের ফ্রেন্ডস নামে সুতার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহতের ঘটনা ঘটেনি। ব্যবসায়ী রিপন মিয়া জানায়, কারখানায় থাকা 3 টন সুতা ও মেশিনারিজ সহ সকল যন্ত্রাংশ পুড়ে ছাই হয়ে গেছে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক ফকরুদ্দিন আহমেদ বলেন, কাঁচপুর ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আগুন নেভাতে কাজ করে। আগুন লাগার সূত্রপাত এখনও জানা যায়নি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় কমপক্ষে আরও অর্ধশত ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় 44,000-এ পৌঁছে গেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও 10,000-এরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। ফেনীর দাগনভূঞা সরকারি হাসপাতালে ক্রমান্বয়ে বাড়ছে রোগী। এতে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে ডাক্তারদের। তবে কনসালটেন্ট ও জনবল সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। 31 জন চিকিৎসকের পদ থাকলেও রয়েছে 19 জন। বেশিরভাগই জুনিয়র কনসালটেন্ট পদগুলো শূন্য। প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন মালদারের পাঠানো তথ্যছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাশেদ আকন। জনবল সংকট থাকলেও চিকিৎসকদের আন্তরিকতা আর কাঙ্ক্ষিত সেবা পাওয়ায় ফেনীর দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আস্থা ফিরেছে রোগীদের। হাসপাতালের প্রতিদিন গড়ে বহির্বিভাগে 5 থেকে 600 রোগী সেবা নিচ্ছেন। রোগী ও স্বজনরা জানান, ডাক্তারদের সহযোগিতা ও সেবার মান ভালো হওয়ার পাশাপাশি হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন থাকায় খুশি তারা। খুবই পরিষ্কার দেখছি। এখানে চিকিৎসা ভালো হয়, তার সরকারি হাসপাতালে আনা হয়েছে। আগেও চিকিৎসা ভালো ছিল, এখনো চিকিৎসা ভালো। মেয়েরাতের একটা ভর্তি করছি, এখন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে, সেবাটাও ভালো আছে। এদিকে লোকবল সংকটে কিছুটা ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা, ফলে বাড়তি চাপ নিয়ে দায়িত্ব পালন করছেন হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা। এখানে যে ফ্যাসিলিটিস গভর্নমেন্টের এই হসপিটালে আমি অনেকদিন এখানে টেস্ট করাই, মেশিনপত্র দিয়ে যদি আরো সাফিসিয়েন্ট করা যায় তবে অনেকগুলো আপামর জনগোষ্ঠী উপকৃত হবে। সংস্কার ও পরিবর্তনের মাধ্যমে হাসপাতালের চিকিৎসা সেবার মান আরো উন্নত করার কথা জানান উপজেলার এই স্বাস্থ্য কর্মকর্তা। আমরা এই সেবাটা কিভাবে আরো সহজ করা যায় সেই বিষয়ে বেশ কিছু চিন্তা ভাবনা করেছি বা পদক্ষেপ নিয়েছিলাম, সাইনেজ ব্যবহার করে বিভিন্ন জায়গাগুলো চিনাই দেওয়ার বিষয়ে। তো এগুলো যদি অব্যাহত থাকে ভবিষ্যতে আমি মনে করি এটা আরো ভালো হবে। হাসপাতালে লোকবল সংকট সমাধানে কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ নেবে, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সচিবালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক। সভাপতিত্ব করেছেন প্রধান উপদেষ্টা। গণহত্যার অভিযোগে গ্রেপ্তার 8 সেনা ও পুলিশ কর্মকর্তাকে কারাগারে প্রেরণ। 19 ডিসেম্বরের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ ট্রাইব্যুনালের। এবং বঙ্গভবনের সন্ধ্যায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবে নির্বাচন কমিশনের গঠনের অনুসন্ধান কমিটি। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।